নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প হাঁস। তাহলে শুনতে থাকো গল্প হাঁস। গ্রামের নাম শোনা গেল জলসা। এক চোখ বন্ধ করে আর এক চোখে বন্দুকের নলটা খরদৃষ্টিতে পরীক্ষা করছিল বীরেশ্বর। লক্ষ্য করছিল রূপোর মতো উজ্জ্বল ব্যারেলের ভেতরে কোথাও এতটুকু মরচের কলঙ্ক রেখা জমেছে কিনা, অথবা আটকে আছে কিনা বারুদের ছোট্ট একটি কণা। কিন্তু গ্রামের নামটা কানে যেতেই সকৌতুকে সে হেসে উঠল। জলসা? বাহ, খাসা নাম। জলসার মতো জায়গাই বটে, যেমন জমজমাট। শুধু বীরেশ্বর নয়, যে কেউ হলেই কৌতুক বোধ করত। খঞ্জের শ্রীচরণ কিংবা অন্ধের পদ্মলোচনের মতোই অবাস্তব নাম। জলসা বলা যায় বটে, কিন্তু সে কেবল আদিগন্ত মাঠের, নির্বাধ আকাশের, আর নয়তো জড়াজড়ি করা অতিকায় কতগুলো প্রাগৈতিহাসিক অশ্বত্থ বটের। জলসা ঘরের জমাট আর সংকীর্ণ অবসর নয়, একটা দুরায়ত অতি বিশাল পৃথিবী, যেখানে সে দাঁড়ালে নিজেকে অত্যন্ত ছোট বলে মনে হয়। তেমনি একটি অবারিত অবকাশ। কিন্তু বীরেশ্বরের চোখে দার্শনিকতা নেই, আছে বিরক্তি। এমন জানলে সে আসত না। কাল সন্ধেবেলায় চড়েছে গরুর গাড়িতে, তারপর সারাটা রাত যেভাবে কেটেছে তাকে বলা উচিত দুঃস্বপ্ন। রেঙ্গুনে যাওয়ার পথে প্রথমবার সি সিকনেস হয়েছিল তার। শক্ত মাটিতে পা দিয়েও 7 দিন ধরে সে ঘোর তার কাটেনি। কিন্তু গরুর গাড়ি? আটলান্টিকের সাইক্লোন উঠলেও তুলনা হয় না এর প্রচণ্ড দুলুনির সঙ্গে। একবার উঠেছে হিমালয়ের চূড়োয়, পরক্ষণেই ঝাঁপিয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের নিচে। শরীরটা টেনিস বলের মতো একবার ছইয়ের সঙ্গে ধাক্কা খেয়েছে, তারপরেই ধপাত করে পড়েছে বিছানায়। সে কি প্রলয়ঙ্কর ঝাঁকুনি! ছেলেবেলায় কিছুদিন এক্সারসাইজ করার অভ্যাস ছিল ভাগ্যিস, নইলে সকালবেলায় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আর একসঙ্গে খুঁজে পাওয়া যেত না বোধ হয়। তবুও ভোর হলো দুঃখের রাত্রি। ওরই মধ্যে ঝিম ধরেছিল কখন। একটা লালচে সাদা আলো চোখে পড়বার সঙ্গে এলো এক ঝলক পদ্মবনের গন্ধ। ঢেউ খেলানো মাঠের শেষে আবছা সাদা আকাশের সীমান্তে ফুটন্ত পদ্মকলির মতো প্রথম সূর্য। আহা হা! কর্কশ্বরে শাসন জানালো গাড়োয়ান। থেমে দাঁড়ালো গাড়ি। হাতের শাঁখাটা নামিয়ে গাড়োয়ান লাফিয়ে নামল, বললে, এসে গেছি বাবু। বাঁচালি বাবা। বীরেশ্বর উঠে বসল। উহ, কি রাস্তা দিয়েই নিয়ে এসেছি সারাটা রাত। অপরাধীর মতো দাঁত বের করে হাসল গাড়োয়ান। এসব রাস্তা তো এমনি হয় বাবু। রাস্তা নয়, রাজপথ বল। আর তোর এই রাজরথ ছাড়া এ পথ পাড়ি দিতে পারত এমন বাঘা ট্যাঙ্কও আজ অবধি জন্মায়নি। নিহাত সুকৃতি ছিল অনেক, তাই টিকে গেছি এ যাত্রা। নিজের রসিকতায় উদ্ভাসিত মুখে ঘরের বিছানার নিচে জুতো জোড়া খুঁজতে খুঁজতে বীরেশ্বর বললে, কিন্তু আর সব গাড়ি কই, আসেনি এখনো? ওই তো বট গাছের নিচে, সবাই পৌঁছে গেছে বাবু। এই দুর্গম পথের শেষে যে লক্ষ্যস্থল, তারই নাম জলসা। গ্রাম ঠিক এখানে নয়, 1/2 মাইলটাক দূরে একটা টিলার ওপর। প্রায় যাযাবর বাদিয়া মুসলমানদের খানকতে খোড়ো চালা, তারই এই সম্মানিত নাম। হাসি পাবারই কথা। তবু ঝাঁকড়া বটগাছের শিরশিরানি লাগা ঠান্ডা ছায়ার নিচে বসে নেহাত মন্দ লাগছে না। আকাশের সীমান্তে
পদ্মকলির মতো সূর্যটা আগুনের পাপড়ি মেলেছে একে একে। পদ্মবনের গন্ধ মাখানো স্বচ্ছন্দ বাতাস আস্তে আস্তে ঝরিয়ে দিচ্ছে শরীরের গ্লানি। তার চেয়েও উপাদেয় লাগছে বড় স্টোভটার শোঁ শোঁ আওয়াজ, আর সেই সঙ্গে সেদ্ধ ডিম আর আলুর খিদে জাগানো সৌরভ। মাটিতে একটা শতরঞ্চি বিছিয়ে তারই ওপরে আধখানা শোয়ার ভঙ্গিতে পাইপ টানছিল রজত। বললে, চোখ মেলে দেখে নাও বীরু, এমন নেচার আর কোথাও পাবে না বাংলাদেশে। মাপ করতে হবে ভাই, ও সব কাব্য নেই আমার মগজে। আমি স্রেফ বস্তুতান্ত্রিক। নেচারের চাইতেও চায়ের গন্ধটা অনেক বেশি লোভনীয় লাগছে আপাতত। রজত বললে, কিন্তু সত্যি বলছি, এমন মাঠ তুমি আর কোথাও দেখতে পাবে না। বিল, টিলা, বুনো ঘাস আর আকাশ মাসে মাসে রূপ বদলায়। আমি যদি লেখক হতাম তাহলে একখানা উপন্যাস লিখতাম এ নিয়ে। প্রথম নলটি ছেড়ে তখন দ্বিতীয় নলে দৃষ্টি নিবেশ করেছে বীরেশ্বর। হেসে বললে, তাতে আমার কোনো ক্ষতিবৃদ্ধি নেই। এখনও আমি উপন্যাস পড়ি না, তুমি লিখলেও পড়তাম না। জীবনে ও কাজটি আমাকে দিয়ে সম্ভব নয়। অপব্যয় করবার মতো অত সময় মানুষের হাতে আছে বলে আমি বিশ্বাস করি না। শুধু টাকা টাকা করেই গেলে। ক্ষুণ্ণভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে রজত। আর একবার নিঃশব্দে হাসল বীরেশ্বর। বস্তুতান্ত্রিকের দরবারে চিরপরিচিত অভিযোগ। আপাত দৃষ্টিতে নিরীহ মনে হয়, কিন্তু বীরেশ্বর জানে এর পিছনে ঈর্ষা লুকিয়ে আছে একটা তীক্ষ্ণ সূচিমুখ। টাকা করতে না পারার পেছনে মহত্ব নেই, আছে অযোগ্যতা। প্র্যাকটিক্যাল না হতে পারার অক্ষমতার ওপর মানুষ চড়িয়েছে দার্শনিকতার রং। ঘুষ খেতে না পারার ভীরুতাকে স্বর্গীয় করে তুলেছে নীতিকতার নামাবলী জড়িয়ে। রজত এর ব্যতিক্রম নয়। কলেজ জীবনে সহপাঠী ছিল দুজনে। এক হোস্টেলে একই খরচায় থেকেছে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলের মতো। একই সঙ্গে বিএ ফেল করেছে, একই সঙ্গে নেমেছে বাঁচবার লড়াইয়ে। কিন্তু দার্শনিক রজত এই 7 বছর চাকরির পরে পেরেছে 30 টাকা ইনক্রিমেন্ট, আর বস্তুতান্ত্রিক বীরেশ্বর 30,000 টাকা এখন ধুলোর মুঠোর মতো উড়িয়ে দিতে পারে আকাশে। ইতিমধ্যে চা আর খাবার নিয়ে এলো চাকর দুটো। বীরেশ্বর বললে, হ্যাঁ, এইবারে জলসা জমেছে বটে। চটপট শেষ করে নাও রজত, আর দেরি নয়। আলগাভাবে চায়ে চুমুক দিল রজত। এই বেশ ভালো লাগছে ভাই, এখন আর ঘুরতে ইচ্ছে করছে না বনে বাদারে। বীরেশ্বর ধমকে উঠল, রাখো তোমার কাব্য। সারা রাত কাল যে দুর্ভোগ গেছে, থলে না ভরলে খেসারত পোষাবে না তার। উঠে পড়ো এখন। কথাটার সঙ্গে সঙ্গে উৎকর্ণভাবে সে তাকালো আকাশের দিকে। ছেঁড়া ছেঁড়া উজ্জ্বল মেঘের তলা দিয়ে দ্রুতচারী কলকুজন আসছে বিসর্পিত হয়ে। একটা ছুটন্ত হরতনের টেক্কার মতো গতিশীল ব্যূহ রচনা করে উড়ে যাচ্ছে বনহংসের দল। কোনো সুদূর শৈল সরোবরের থেকে পাখা মেলে কত সমুদ্র আর অরণ্য পাড়ি দিয়ে ঝাঁপিয়ে পড়তে এসেছে বাংলাদেশের বিলে। বিশ্রাম নিতে এসেছে কালচে সবুজ পদ্মপাতার নিচে। বেগুনি ফুলে আলো হয়ে যাওয়া কলমিলতার ঝোপে ঝাড়ে ঘর ছাড়া বেদের মতো শ্বেতের টোল পাততে এসেছে নল ঘাসের নিভৃতিতে। মুখের ভেতরের প্রায় গোটা ডিমটাকে উত্তেজনার চোটে গিলে ফেলল বীরেশ্বর। কি হাঁস ওটা হে? রজত বললে, লাল স্বর বলেই তো মনে হচ্ছে। লাল স্বর? ভালো, হাঁসের রাজা। চায়ের কাপ নামিয়ে রজত আবার ধরালো পাইপটা। সলিড মাংস, লোহার মতো ওজন। লা গ্র্যান্ডি। লোভে আর উৎসাহে চকচক করে উঠল বীরেশ্বরের চোখ। কোথায় পড়বে? দেখে তো মনে হচ্ছে চন্দনার বিলে নামবে। শুনলাম হাঁসের মচ্ছপ পড়েছে ওখানে। বটে, ওঠো ওঠো তাহলে। দাঁড়িয়ে পড়ল বীরেশ্বর।
ঘন ঘন নিঃশ্বাস ফেলল গোটাকত। অপসৃয়মান হরতনের টেক্কার দিকে দৃষ্টিটাকে সঞ্চালিত করে দিয়ে বললে, আর দেরি নয়। বন্দুক কাঁধে তুলে চাকরের হাতে ব্যাগ আর চায়ের ফ্লাস্ক দিয়ে বেরিয়ে পড়ল দুজনে। শুধু একজন চাকর রইল এখানে, তত্ত্বাবধান করবে, জিনিসপত্রের রান্না করে রাখবে। ঘাস বন ঠেলে শুকনো নালা পেরিয়ে টিলার পর টিলার ডিঙিয়ে এগিয়ে চলল ওরা। শীতের স্নিগ্ধতা জড়ানো শেষ হেমন্তের রোদ কিন্তু গায়ে লাগছে না। অজস্র বাতাসে যেন উড়ে উড়ে যাচ্ছে তার তাপ। ঢেউ খেলছে ঘাস বনে। ওদের পায়ের সাড়া পেয়ে একটা টিলার ওধার থেকে ঝটপট করে আকাশে উঠল এক ঝাঁক মেটে রঙের বগেরি পাখি। যেন হঠাৎ শিমুল ফল ফেটে গিয়ে তুলোর রাশ ছড়িয়ে পড়ল বাতাসে বাতাসে। ডান কাঁধ থেকে বাঁ কাঁধে বন্দুকটা সরিয়ে নিয়ে রজত বললে, ভালো কথা, সেই সুষমা রায়ের খবর কি হে? চলতে চলতে আচমকা যেন পা থেমে গেল বীরেশ্বরের। হঠাৎ যেন ইটের হোঁচট লাগলো বুড়ো আঙুলে। আচমকা হনু দুটো শক্ত হয়ে উঠল চোখের ছায়ায়, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণেই স্বচ্ছন্দ হাসি আভাসিত হয়ে উঠল বীরেশ্বরের মুখে। খাঁচার দরজা খুলে দিয়েছি। মানে? ভ্রু দুটো সংকীর্ণ হয়ে এলো রজতের। ঠিকা করবার দরকার আছে? তাকে ছেড়ে দিয়েছি, মুক্ত আকাশে উঠছে এখন। তোমার এইগুলোই আমার ভালো লাগে না। অনুযোগের সুর ফুটে উঠল রজতের গলায়। অত্যন্ত অন্যায়। নিরুত্তরে হাসল বীরেশ্বর। রজত আবার বললে, কখনো বাঁধে না মনের ভেতর? তোমার বাঁধে এই হাঁস শিকার করতে? পাল্টা প্রশ্ন ছুঁড়ল বীরেশ্বর। ঠিক হলো কি তুলনাটা? রজত অনুযোগ করল। একই ব্যাপার, পার্থক্যটা গুণগত নয়, পরিমাণগত। দার্শনিক না হয়েও বীরেশ্বর দার্শনিক ভঙ্গিতে জবাব দিলে। কথা বললে না রজত, চলতে লাগলো নিরুত্তরে। নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে ছেড়ে দিলে আবার। একবার নয়, দুবার, অন্তত তিনবারে ঘটনা চোখে পড়েছে রজতের। এ এক অদ্ভুত খেলা বীরেশ্বরের, অমানুষিক আনন্দ। হাতের মুঠোয় দিনকতক নাচিয়ে ছুঁড়ে দেওয়া পথের কাদার মধ্যে আবার নতুন পুতুলের পালা। তারপরে একটা ক্রূর হিংসা লিকলিক করে গেল রজতের মাথার ভেতরে। ইচ্ছে করল এই নির্জন মাঠের সুযোগে একটা গুলি করে বসে বীরেশ্বরের অবজ্ঞাকুঞ্চিত কপালে। আর কিছুক্ষণের জন্যে অন্যমনস্ক হয়ে গেল বীরেশ্বর। না, সুরমা রায় নয়, মনে পড়ছে মনীষা মিত্রকে। কালো রোগা চেহারার মেয়ে, চোখের দৃষ্টিতে ক্লান্ত অবসাদ, নিজের মূল্যহীনতা সম্পর্কে করুণভাবে সচেতন। যদিও কিছুটা ভরসা ছিল, গালভরা ব্রণের শুকনো ক্ষতচিহ্নগুলো সেটুকুও দিয়েছে নির্মূল করে। প্রথম পরিচয়ে কৌতুক ছলকে পড়েছিল বীরেশ্বরের চোখ দিয়ে। কঠিন পরীক্ষা, সন্দেহ নেই, কিন্তু কলেজ জীবনে অভিনয় করে মেডেল পেয়েছিল সে, সামলে নিলে মুহূর্তের মধ্যে। বলেছিল, ভারী খুশি হলাম আপনার সঙ্গে আলাপ করে, একটু চা খাওয়াতে হবে। চা খাইয়েছিল বৈকি মনীষা মিত্র, কিন্তু সে শুধু আরম্ভ, শেষ নয়। একই পথ দিয়ে এলো অনেক কাল, অনেক সন্ধ্যা, অনেক বৃষ্টি, ঝরা দুপুর। নীল বাল্ব জ্বালা ঘরে সেতারে সেই সোহিনী রাগ বাজানো যেন স্বপ্নের মতো মনে পড়ে এখনও। মনে পড়ে জানলা দিয়ে হঠাৎ আসা রাঙা আলোর রঙে অতি কাছের মুখখানাও হারিয়ে যায় কি আশ্চর্য সুদূরতায়। সেই প্রথম বন্দুক ছোঁড়া। শুধু হাসি পড়েনি, নিজের বুকেও কোঁদর ধাক্কা লেগেছিল একটা। হঠাৎ যেন ভাবতে ভালো লেগেছিল, যদি এই মেয়েটিকে সত্যি সত্যি।
কিন্তু বেশিক্ষণ থাকেনি সেটা। পাকা শিকারী হয়ে যে জন্মেছে, একটা হাঁসের 2 ফোঁটা রক্ত দেখেই দুঃখবাদের বিলাস করলে চলে না তাকে। কালো কুরুপা বোনটার সম্পর্কে অতখানি দুর্বলতা না থাকলে কি এক কথায় 30,000 টাকা ঢালতে রাজি হতো অশোক মিত্র? রাজি হতো শেয়ার মার্কেটের অমন ঝানু স্পেকুলেটর? উদ্গ্রীব কাকের ডাকে চটকা ভেঙে গেল। জলাভূমির প্রতিহারী সারসের মতো দীর্ঘ গলাটাকে আকাশে তুলে রেখে লক্ষ্য করে শিকারীর গতিবিধি। বিপদের সম্ভাবনা দেখলেই কর্কশ গলার প্রচণ্ড চিৎকারে সচেতন করে দেয় নিশ্চিত বনহংস আর জলপিপিদের। থমকে দাঁড়িয়ে পড়ল রজত। বীরু, বি রেডি, এখানেও পাখি পড়েছে। ওই কোণার দিকটায় গোটা কয়েক ক্যাটকেটিয়া রয়েছে মনে হচ্ছে যেন। চিন্তায় আচ্ছন্নতাটা হাওয়ায় মিলিয়ে গেল কুয়াশা হয়ে। কাঁধের সঙ্গে ফিতেই ঝোলানো দূরবীনটা তুলে নিয়ে দৃষ্টি দূরান্বিত করলে বীরেশ্বর। ক্যাটকেটিয়াই বটে, ছোট এক ফালি জলা, ঘাস রয়েছে, কলমি দাম রয়েছে, টুকরো টুকরো ডাঙাও জেগে রয়েছে মধ্যে মধ্যে। তারই ওদিকটার কোনায় নির্ভয়ে পক্ষ বিধুনন করছে ছোট একটা হাঁসের পাল। নিভৃত প্রেম, নিঃশঙ্ক বিশ্রাম। বসে পড়ো, বসে পড়ো, চাপা গলায় নির্দেশ দিলে রজত। হাঁটু ভেঙে 3 জনেই বসে গেল ঘাস বনে। কাকটা আবার কাঁ কাঁ করে উঠে সজাগ করে দিতে চাইল সকলকে। হাঁসের দলটা একটু যেন চঞ্চল হয়ে উঠল একবার। পরক্ষণেই স্বচ্ছন্দ মনে জলক্রীড়া করতে লাগল। এত সহজেই নড়তে ইচ্ছে করছে না। ওদের পাখায় এখনও সপ্ত সমুদ্র পার হয়ে আসার ক্লান্তি। ততক্ষণে হিংস্র অস্থিরতায় কাঁধ থেকে বন্দুকটা নামিয়ে ফেলেছে বীরেশ্বর। ট্রিগার তুলে নিয়ে 2 4 নম্বর ভরেছে নলের মধ্যে। আলগোছে ঘাসের বন সরিয়ে দিয়ে রুদ্ধশ্বাসে ঠিক করলে লক্ষ্য। রজত হাসল। পাবে রেঞ্জের মধ্যে? ফিসফিসানি গলায় ঘাতকের মত্ততা মিশল বীরেশ্বরের। পাবো না বলো কি? নতুন বিএসএ বন্দুক, রাইফেল রেঞ্জ। দাঁড়াও দাঁড়াও, চুপ। ফ্লাইটার দিকে তীক্ষ্ণ চোখ রেখে পরপর 2 ট্রিগারই টেনে দিলে বীরেশ্বর। উগ্র ভয়ঙ্কর শব্দে নীলাঞ্জন নির্মল আকাশটা হঠাৎ ফেটে চৌচির হয়ে গেল যেন। বারুদের গন্ধে কটু হয়ে গেল পদ্মবনের সুরভি। চারদিকে ভয়ার্ত কলরবে হাজার হাজার পাখি শূন্যে ডানা মেলে দিলে একসঙ্গে। ঢেউ খেলানো ঘুমন্ত মাঠের হৃৎপিণ্ডটা দোলা খেয়ে উঠল ঝড়ের বেগে। বন্দুক নামিয়ে রুমাল দিয়ে কপালটা মুছল বীরেশ্বর। পড়েছে? রজত হাসছিল। পড়বে না? পাকা হাত তোমার, কোনো লক্ষ্য তো ব্যর্থ হয়নি আজ পর্যন্ত। গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে ছুটেছিল চাকরটা। 1 কোমর জল আর কাদা ভেঙে তুলে নিয়ে এলো শিকার। 2 পড়েছে, একটার পা আর পাখা ভেঙেছে। অন্তিম চেষ্টায় হাতের মধ্যে ঝটপট করছে তখনও। আর একটার গলার ভেতর দিয়ে গুলি বেরিয়ে গেছে। ঝুলে পড়েছে রক্ত মাখানো ভাঙা ঘাড়। নীল চোখের ওপর দিয়ে ছড়িয়ে গেছে মৃত্যুর সাদা পর্দা। ঠোঁটের কোণে একটি কচি ঘাসের শীষ ঝুলছে। শেষ গ্রাসটাও খেয়ে যেতে পারেনি আর। বিনা বাক্যব্যয়ে 2টোকেই সে বস্তায় পুড়ে ফেলল। এবার বীরেশ্বরও হাসল। নট ব্যাড। আরম্ভটা যখন ভালোই হলো, তখন শিকার মন্দ হবে না আজ। চলো এগোনো যাক। আবার ঘাসবন, উঁচু নিচু পথ, শুকনো নালা আর সীমাহীন মাঠ। নতুন জলা, নতুন শিকারের সন্ধান। কাছাকাছি আর হাঁস মিলবে না আপাতত। বন্দুকের শব্দে পালিয়েছে দূরে দূরে। রজত পাইপ ধরালো। সিগারেট জ্বালিয়ে নিল বীরেশ্বর। শীতের স্নেহ মাখানো রোদটা চড়া হয়ে উঠেছে আস্তে আস্তে। পদ্মবনের গন্ধটা ফিকে হয়ে গেছে গরম হয়ে আসা বাতাসের ঝাপটায়। পদ্মকলির মতো সূর্যটা এখন প্রখর আর প্রচণ্ড। হ্যাঁ, আরম্ভটা ভালো হলে মন্দ হয় না শেষ পর্যন্ত। তার প্রমাণ মনীষা মিত্র।
বোনের মুখ চেয়েই অশোক মিত্র লিখে দিয়েছিল 30,000 টাকার চেকটা। রাজি হয়েছিল পার্টনারশিপে। সেই টাকাতেই কপাল খুলল বীরেশ্বরের। তারপরেই একদিন জাল গুটিয়ে বোম্বাই। না, সে তো ফাঁকি দেয়নি অশোক মিত্রকে, প্রফিট দিয়েছে 100%। কিন্তু তবু কেন তাকে খুন করতে চায় অশোক? মনীষার যদি ইনস্যানিটি দেখা দিয়ে থাকে তার জন্যে সে কি দায়ী? সে কি দায়ী যে সে রূপবান, বুদ্ধিমান আর কথাকুশল? দুদিন একটু অন্তরঙ্গভাবে মিশেছে বলেই যে সে প্রেমের তুফানে পড়ে হাবুডুবু খাচ্ছে, এমন সিদ্ধান্ত করবার কারণই বা ঘটে কোথা থেকে? বীরু আবার পরিবেশ সচেতন করে তুলল রজত। চা খেয়ে নেবে একটু? আপত্তি নেই, অনেকটা তো হেঁটেছি, আরও অনেক হাঁটতে হবে বোধহয়। একটু বল সঞ্চয় করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। উৎসাহ প্রকাশ করতে গিয়েও গলার স্বরে অন্যমনস্কতা ফুটিয়ে তুলল বীরেশ্বর। তাহলে বসা যাক এখানেই। প্রায় মজে যাওয়া একটা দিঘির উঁচু পাড়ের ওপর ছাতিম গাছের নিচে বসল ওরা। গৌড়ের বিলুপ্ত প্রায় হিন্দু ইতিহাসের যুগে হয়তো সমৃদ্ধ জনপদ ছিল এই মহাপ্রান্তরের বুক জোরে। তারই স্মরণচিহ্ন এই দিঘিটি। একটা ভাঙা পাথরের টুকরোর ওপরে আরাম করে বসল বীরেশ্বর। চাকরটা চা ঢেলে দিলে দুটি পেয়ালায়। চায়ে চুমুক দিতে দিতে আবার তেমনি একটা বিচিত্র দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে তাকালো রজত। দিন কয়েক আগে শোভনার সঙ্গেও দেখা হয়েছিল আমার। ও, চোখ দুটোকে সংকীর্ণ করে বীরেশ্বর বললে, তাই নাকি? বেশ সুখী হলাম শুনে। ঠাট্টা করছো? একটা বিদ্বেষের জ্বালা ফুটে বেরুলো রজতের চোখ মুখ দিয়ে। না, ঠাট্টা নয়। আমি ভাবছি। ক্ষুরোধার হয়ে উঠল বীরেশ্বরের কণ্ঠ। নিঃস্বার্থভাবে পরের খোঁজ করে বেড়ানোটা আজকাল তোমার একটা শখে দাঁড়িয়ে গেছে। রজতের চোখ উদ্দীপ্ত হয়ে উঠল মুহূর্তের জন্য। কথাগুলো কি তুমি উড়িয়ে দিতে চাও? উড়িয়ে দিতে চাই না, প্রয়োজন ফুরিয়ে গেলে আপনিই উড়ে গেছে তারা। তেমনি ধারালো হয়ে এলো বীরেশ্বরের উত্তর। কিন্তু ইচ্ছে করলে ওইসব কিন্তুর বোঝা তুমি কাঁধে বয়ে বেড়াতে পারো, আমি পারি না। কারণ আমার সময় মূল্যবান, অবসর কম। তাছাড়া সারমনের বয়স আমার পেরিয়ে গেছে, সেটাও জানো বোধ হয়। বিরক্তি, অস্বস্তি আর অসহিষ্ণুতায় শেষ কথাগুলো পাথরের মতো ভারী হয়ে উঠল বীরেশ্বরের। এবারেও চুপ করল রজত। এসব আলোচনা বীরেশ্বর পছন্দ করে না, তা সে জানে, কিন্তু জেনেও সামলাতে পারে না নিজেকে। থেকে থেকে জ্বালার মতো এগুলো যখন তখন ফুটে বেরোয়। বন্ধুত্বের সমস্ত প্রীতির সম্পর্ক ছাড়িয়েও একটা ঘৃণার বিষে কালো হয়ে ওঠে মন। হঠাৎ যেন বীরেশ্বরের ওপর ঝাঁপ দিয়ে পড়ে আক্রমণ করতে ইচ্ছে জাগে তার। এই নির্জন মাঠের সুযোগ নিয়ে সাপের মতো একটা জিঘাংসা পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে চায় চেতনার ওপর দিয়ে। দ্রুত দাঁড়িয়ে পড়ে কর্কশভাবে বীরেশ্বর বললে, না, এভাবে বসে বসে আড্ডা দিলে চলবে না। এখনও তো লালসরের খোঁজ পাওয়া যায়নি। লালসর না নিয়ে ফিরব না আজকে। চলো। নিষ্প্রাণভাবে ঠোঁট নাড়ল রজত। সূর্যের তাপে তেতে উঠেছে মগজ। উত্তাপ সঞ্চিত হতে লাগলো চিন্তাতেও। শোভনা। কিন্তু কি দোষ ছিল বীরেশ্বরের? গায়ে পড়ে এসেছিল মেয়েটা। ওকে জড়িয়ে ধরেছিল অক্টোপাসের মতো। অফিসে পর্যন্ত ধাওয়া করত তার। বিরক্ত বোধ করেছে বীরেশ্বর। কখনো কখনো রাগে জ্বালা করে গেছে ব্রহ্মরন্ধ্র। কখনো বা মনে হয়েছে একটা ভিজে দড়ির মতো মেয়েটা লেপ্টে রয়েছে তাকে, দূর করে দিতে পারলে রক্ষা পাওয়া যায়। চলো না, সিনেমায় যাই আজ, ভালো বই রয়েছে। আজ সময় হবে না লক্ষ্মীটি, বিকেলে জরুরি এনগেজমেন্ট রয়েছে গোটা তিনেক। আমার চেয়েও কি বেশি হলো এনগেজমেন্ট?
তুলি বুলোনো ভ্রুরেখা বাঁকিয়ে বিলোল কটাক্ষ হানতে চেয়েছে শোভনা। এমন সুন্দর সন্ধ্যায় কন্ট্যাক্ট খোঁজার চাইতে কি হাওয়াই দ্বীপের স্বপ্ন ভালো লাগবে না তোমার? মেয়েটার ন্যাকামি ভরা মুখের দিকে তাকিয়ে বিব্রত আর বিরক্ত বীরেশ্বর রূঢ়তম মন্তব্য করে বসতে চেয়েছে একটা, কিন্তু বেঁধেছে শিভালরিতে, পুরুষের পৌরুষে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছে, আচ্ছা চলো। বীরু, ওদিকে ওদিকে, সরালির একটা বড় ঝাঁক পড়ল মনে হচ্ছে। চকিতে কাঁধ থেকে বন্দুক নামালো বীরেশ্বর। টকবক করে ফুটছে শিকারির রক্ত। চারদিকে ছোট বড় রাশি রাশি জলা, আর তাতে অজস্র হাঁস পড়েছে এবার। নতুন কেনা বিএসএ বন্দুকটার পয় ভালো, সন্দেহ নেই। কোনটার কথা বলছো? ওই বাঁয়ে, বাবলাবনের পাশ দিয়ে ওই বড় জলটাতে। আস্তে আস্তে গুড়ি মেরে এসো, বেশি ঘাস নেই এখানে, টের পেয়ে যাবে। এবারে দুটো বন্দুকই গর্জন করল একসঙ্গে। খট করে ট্রিগার তোলবার আওয়াজ পেয়েই হাঁসগুলো উঠতে আরম্ভ করেছিল। ফ্লাইং ফায়ার করল দুজনে। করুণ চিৎকারে আকাশ আকুল করে আরও দুটো পাখি ঘুরতে ঘুরতে পড়ল বিলের কাদা জলে। একটা পড়েই ডুবে গেল। মিনিট তিনেক পরে খানিক দূরে নিঃসার হয়ে ভেসে উঠল আবার। ঘোলা জলের ওপর তেলের মতো ভাসতে লাগল আহত বুকের এক ঝলক ঘন রক্ত। বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে যেন চমকে এক এক পা করে সরে যাচ্ছে সূর্য। এসেছে মাথার ওপর। সেখান থেকে ঝুঁকে পড়েছে পশ্চিমের রেখায়। সাদা আলো সোনালি হয়ে যাচ্ছে একটু একটু করে। চাকরটার কাঁধের বস্তাটা ভারী হয়ে উঠেছে। আশার চাইতে অনেক বেশি পাখি মিলেছে আজ। 3 দিন ধরে খেলেও ফুরোবে না। তবু ফিরতে পারছে না বীরেশ্বর। নেশা ধরেছে, খুনের নেশা। প্রয়োজনের তাগিদ নেই, শুধু অবিমিশ্র হত্যার আনন্দ এখন। শোভনা, মনের সুর কেটে যাচ্ছে থেকে থেকে। শোভনা মনীষা নয়, দুর্বলতা জাগেনি এক বিন্দুও। ভার নামাতেই চেয়েছিল বীরেশ্বর। মুক্তি চেয়েছিল গায়ে পড়া মেয়েটার এই দুঃসহ সাহচর্য থেকে। মধ্যবিত্ত ঘরের মেয়ের সমস্ত অপূর্ণ কামনার সঞ্চিত লোভগুলোর পূর্ণ সুযোগ নিয়েছিল সে। বিলেতি হোটেল থেকে নাইট ক্লাবে, দামি খাবার থেকে দামি ওয়াইনে। তারপরে আর বেশি কিছু করতে হয়নি তার। গুরুমারা বিদ্যা আয়ত্ত করতে মাত্র মাসখানেক সময় নিয়েছিল শোভনা। পাঁকের থেকে অকলঙ্ক দেহে পাঁকাল মাছের মতো বেরিয়ে এলো বীরেশ্বর, কিন্তু শোভনা তলিয়ে গেল নিশ্চিহ্নভাবে। দুশ্চরিত্র মারোয়ারি ছোকরাটা অবশ্য অসীম কৃতজ্ঞ হয়েছিল তার ওপর। বহু সুযোগ করে দিয়েছিল। সিনেমা আর নাইট ক্লাবের খরচ উসুল হয়ে গিয়েছিল 1000 গুণ। অন্যায়, রজত তাই বলে। বিতৃষ্ণ ঘৃণায় বীরেশ্বরের ঠোঁট কুঞ্চিত হয়ে উঠল। বন্দুকের সামনে ইচ্ছে করে যে পাখিটা এসে দাঁড়ায় তাকে শিকার না করা নির্বুদ্ধিতা। আর যাই হোক, নির্বোধ নয় বীরেশ্বর। তার মাংস নিজে না খাক, ভেট পাঠিয়ে কাজ এগিয়ে রাখা চলে। ওগুলো কি হাস রজত? বীরেশ্বর থেমে দাঁড়াল। দীঘলি, মানে গলাটা খুব লম্বা বলে ওই নাম, কিন্তু ভালো পাখি। বিএসের উত্তপ্ত নলের মধ্যে আবার ঢুকলো 2 4 নম্বর। ওই যা, উড়ে গেল। আজ আর থাক বীরু, ক্লান্ত গলায় রজত বললেন। অনেক তো হলো, এবার ফেরা যাক। খেপেছ? লাল সর পাওয়া যায়নি এখনো? আর একদিন হবে না হয়, বেলা পড়ে আসছে। সে কি হয়? বীরেশ্বর কঠিন মুখে বললেন। লাল সর না নিয়ে আমি ফিরব না। কিন্তু ও কি, ওগুলো কি ওদিকে? অনেকটা দূরে একখণ্ড বিল পরন্ত রোদে বিরাট একখানা আয়নার মতো জ্বলে উঠেছে। ঘাস আর কলমি দাম
খুবই সামান্য, একটা প্রকাণ্ড দিঘির মতো আর মনোরম। তারই মাঝখানে স্বচ্ছন্দ আনন্দে অসংখ্য হাঁস সাঁতরে ফিরছে। হ্যাঁ, লালসর, কোনো ভুল নেই, লালসরই বটে। রজত বললে, হোক লালসর, আর পারছি না হাঁটতে, প্রায় মাইল 8 পথ ঠেঙিয়েছি, পা টনটন করছে এখন। তাহলে তোমরা বসো এই বটগাছটার কাছে, আমি ফিরছি লালসর নিয়ে। ঘাস বনের মধ্য দিয়ে একাই এগিয়ে চলল বীরেশ্বর। জীবনে যা চেয়েছে তাই পেয়েছে সে, নিজের জোরে আদায় করে নিয়েছে পৃথিবীর কাছ থেকে। লালসর না নিয়ে আজও সে ফিরবে না। ক্যাটকেটিয়া, দিঘলি, সবালি, জলপিপি, চিনে হাঁস, মনীষা মিত্র, শোভনা চক্রবর্তী, সুরমা রায়, মঞ্জু দত্ত, কোনো পার্থক্য নেই, তফাৎ নেই বিন্দু মাত্র। নিজের যুক্তিটাই মনের কাছে বাজছে বীরেশ্বরের। পার্থক্যটা গুণগত নয়, পরিমাণগত। আধশের মাংস আর একটা মোটা টাকার চেক, একই প্রয়োজনের দুটো রূপ। না, সে স্কাউন্ড্রেল নয়, বখামি করবার সময় নেই তার। সোনার রূপ যে দেখেছে, তার সে সাধনাকে পথভ্রষ্ট করতে পারে কোন স্বর্ণাঙ্গী? গোখরো সাপের বিষের মতো টাকার নেশা যাকে ধরেছে, তাকে লুব্ধ করতে পারে এমন সোমরস সৃষ্টি হয়নি আজ পর্যন্ত। এতক্ষণ রজতের সাহচর্য একটা অবাঞ্ছিত বিবেকের মতো ভার হয়ে চেপেছিল মনের ওপরে। এইবার নিঃসঙ্গতার মধ্যে নিজেকে যেন ফিরে পেল বীরেশ্বর। নিজে কৌতুকে হেসে উঠল হা হা করে। কিন্তু ভুল হয়ে গেল। বিলটার প্রায় কাছাকাছি এসে পড়েছে, খেয়ালই ছিল না সেটা। সমস্ত জলাভূমিকে সন্ত্রস্ত করে প্রতিহারী কাক সাড়া দিয়ে উঠল কাঁ কাঁ করে। বন্দুকের রেঞ্জ পাওয়ার আগেই আকাশে দ্রুতগতিতে ডানা মেলল লালসরের দল। পালালো। কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল বীরেশ্বর। তারপরেই দীপ্ত হয়ে উঠল চোখের দৃষ্টি। না, বেশি দূর যায়নি, আধ মাইলটা উড়ে গিয়েই পড়েছে আবার। দ্রুত পায়ে সে এগিয়ে চলল। কিন্তু আশ্চর্য চালাক লালসরের দল। কি করে টের পেল কে জানে, এবারও উড়ল। দূরে গেল না, ওদিকে একটা জলার মধ্যে গিয়ে নামল ঝুপঝাপ শব্দে। বেলা পড়ে আসছে, সূর্য লাল হয়ে এসেছে পশ্চিম আকাশে। দূর থেকে রজতের ডাক মাঠের বাতাসে ভেসে এলো। বীরু, ফেরো এবার, বীরু। সাড়া দিল না বীরেশ্বর। উগ্র ভয়ঙ্কর জেদ জেগেছে একটা। মঞ্জু দত্ত ওই লালসরের মতো বেগ দিচ্ছে তাকে, পিছলে পিছলে যাচ্ছে হাতের মুঠো থেকে। তাকে না হলে বাগানো যাবে না বুড়ো রায় বাহাদুরকে। নাও অর নেভার। লালসরগুলো আজ ফাঁকি দিলে কাল মঞ্জুও যে এমনি ফাঁকি দেবে না, তার নিশ্চয়তা কোথায়? ফিরবে না বীরেশ্বর, ব্যর্থ হয়ে কিছুতেই সে ফিরবে না আজকে। সূর্য লাল হয়ে ডুবতে লাগলো পশ্চিম আকাশে। লালসরের ঝাঁক ক্রমাগত লুকোচুরি খেলতে লাগলো যেন সীমাহীন কৌতুকে। কঠিন মুঠিতে বন্দুকটা ধরে ক্রমশ এগিয়ে চলল বীরেশ্বর। আর উঁচু একটা টিলার ওপর উঠে উদ্গ্রীব দৃষ্টিতে চারদিক তাকাতে লাগলো রজত। বীরু, বীরু, বীরু। দীর্ঘ ঘাসবন আর আদিগন্ত জলার বুক থেকে সে ডাকের সাড়া ফিরে এলো না। তালবনের মাথায় সূর্য ডুবল। আকাশজোড়া অন্ধকারের পাখা একটু নামতে লাগলো মাঠের ওপর। দিনের চোখ ভোলানো অপরূপ প্রকৃতির ওপর আসন্ন সন্ধ্যা থমথম করে উঠল বিভীষিকার মতো। প্রেতের নিঃশ্বাসের মতো হুহু করে উঠল হাওয়া। অশুভ হাসির মতো বহু দূর থেকে ধক করে জ্বলে উঠল একটা নীল পিঙ্গল আলেয়ার আলো। তখন ছিল লালসরের ঝাঁক, এখন আলেয়া। এই অচেনা দেশে
এই দিক দিগন্ত জোড়া মাঠের মধ্যে পথ হারিয়েছে বীরেশ্বর। কত দূরে সে চলে এসেছে। জলসার সেই বটগাছের নিচে কোথায় তাদের ক্যাম্প, তার কিছুমাত্র হদিশ খুঁজে পাচ্ছে না সে। লালস্বর পাওয়া যায়নি শেষ পর্যন্ত, কিন্তু আর লালস্বর চায় না বীরেশ্বর। ফিরে যেতে চায় ক্যাম্পে, শিকার করতে চায় না, আশ্রিত হতে চায় মানুষের মধ্যে। ঝোঁকের মাথায় ক মাইল পথ যে এগিয়ে এসেছে তা কি জানে? চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসে গেছে, কোনো সাড়া পাওয়া যায়নি রজতের। গ্রামের আলো ভেবে চারদিকে সে ছুটোছুটি করে বেড়াচ্ছে, কিন্তু কাছে গেলেই সে আলোর চিহ্নমাত্র পাওয়া যাচ্ছে না আর। আলেয়া, অন্ধকার মাঠ জুড়ে মায়া রাক্ষসীর সঞ্চার যেন। আলেয়া জ্বলছে, পথ ভোলানো সর্বনাশা আলেয়া। পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে থেকে থেকে বসে পড়ছে বীরেশ্বর। অসহ্য ক্লান্তিতে জিভ বের হয়ে হাঁপাচ্ছে কুকুরের মতো। অন্ধকারে মুখর হয়ে উঠছে বনহংসের ডাক, সেই লাল স্বরগুলোই হয়তো। সামনে পিছনে দূরে কাছে নিষ্ঠুর নির্দয় হাসি হাসছে নীল পিঙ্গল আলেয়া। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল বীরেশ্বর। সত্যটা প্রকট হয়ে উঠেছে এতক্ষণে। চারদিকের হুহু করা অন্ধকারে মৃত্যু শ্বাস ফেলছে। বিষাক্ত সাপের অন্ত নেই এ সমস্ত জলায়। বুনো শুয়োর আছে ঘাস বনে, আর আর অপদেবতা অশরীরী। পথ হারিয়েছে সে, দিক হারিয়েছে। সারাটা রাত এই মাঠের মধ্যে এমনি করে নির্দয় কৌতুকে আলেয়া হাতছানি দেবে তাকে, টেনে নিয়ে যাবে অনিবার্য মৃত্যুর মধ্যে। বাঁচতে চায়, একান্ত করে বাঁচতে চায় বীরেশ্বর। সে মরবে না, মরতে পারবে না। এমন করে নিজেকে সঁপে দিতে পারে না আলেয়ার রাক্ষসী মায়ায়। সে স্বীকার করতে চায় না, ক্যাম্পে ফিরে যেতে চায়। লালস্বরে তার আর দরকার নেই। বাঁচবার প্রচণ্ড প্রয়াসে ভেঙে পড়া পা দুটোকে প্রাণপণ শক্তিতে টেনে তুলে দাঁড়িয়ে গেল বীরেশ্বর। উদ্ভ্রান্ত আর্ত চোখে চারদিকের ক্ষমাহীন অন্ধকারের দিকে তাকালো একবার, তারপর আকাশে বন্দুকটা তুলে ট্রিগার টানল শেষ কার্তুজের ওপর। ক্লান্ত হাত সামলাতে পারল না। একটা অস্বাভাবিক জোরে নেমে এলো বন্দুকের কুঁদোটা, প্রবল বেগে ধাক্কা মারল কাঁধের ওপর। চোখের সামনে একরাশ হাওয়াই যেন ফুলঝুরি ছড়িয়ে শাঁ শাঁ করে উড়ে গেল আকাশে। অতিকায় একটা কালো পাহাড়ের মতো একরাশ নিকষ অন্ধকার ঝাঁপ দিয়ে পড়ল বীরেশ্বরের বুকে। চেতনার সম্পূর্ণ হারিয়ে যাওয়ার আগে সে শুনতে পেল মঞ্জু দত্ত হেসে উঠছে খিলখিল করে। কিন্তু না, লালস্বরের ডাক। ঘাস বনের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকা বীরেশ্বরের দেহটাকে ঘিরে সারা রাত নাচতে লাগলো আলেয়া। হাঁসের ডাক প্রহরের পর প্রহর ধরে প্রেত অন্ধকারটাকে মুখর করে রাখল মঞ্জু দত্তের উচ্ছ্বসিত হাসির মতো। এতক্ষণ শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প হাঁস। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।